ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেই বিষয়টা কয়েকটা ছবি এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ছবি দেখলেই বুঝতে পারবে যে বিষয়টা কি। সেটা হচ্ছে আমরা কখনো কখনো দেখে থাকি যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ওয়াটার বাগ সেটা জলের ওপরে কি করছে, ভেসে রয়েছে। ঠিক আছে, জলের উপরে ওয়াটার বাগটা ভেসে থাকছে। এবার কারো কারো মনে হচ্ছে যে এর পাগুলো কি জলের নিচে রয়েছে। অ্যাকচুয়ালি তা নয়। মনে হচ্ছে জলের উপরে একটা লেয়ার তৈরি হয়েছে, একটা আস্তরণ তৈরি হয়েছে, যার উপরে তোমার এর পাগুলো ঢুকে যাচ্ছে না। ঠিক আছে, এদের মে ফ্লাইজও বলা হয়ে থাকে। তা আবার দেখেছি আরেকটা ঘটনা, যে কচু পাতার উপর জল পড়লে গোলাকার হয়ে যায়, বা শিশির বিন্দু আমরা গোল হয়ে থাকতে দেখেছি। ক্লিয়ার? তাহলে এই যে ঘটনা, যে জলবিন্দু গোলাকার হওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, কিংবা কিছু পোকামাকড় আছে যারা জলের উপর এইভাবে ডুবে যায় না, পা গুলো ভেসে থাকে। আবার এটাও ঘটনা যে তোমরা নিজেরাও ঘরে করে দেখবে যে একটা কন্টেইনার নাও, পাত্র নাও, পাত্র নিয়ে সেই পাত্রের উপরে খানিকটা জল নাও। এবার জল নিয়ে কি করো, একটা পেপার নাও, কাগজ নাও, একটা কাগজকে, কাগজের উপরে একটা পিন রাখো। কি রাখবে? একটা একটা পিন রাখবে। ক্লিয়ার? একটা পিন রাখো, ছুঁচ ধরো, একটা ছুঁচ রেখেছো। এবার তুমি জলের উপর ভাসিয়ে দিলে কাগজটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, ডুবে যাবে ভিজে। তখন দেখবে পিনটা জলের উপর ভেসে আছে। তাহলে কি মনে হচ্ছে যে জলের ওপরে যেন একটা পাতলা আস্তরণ পড়ে গেছে, একটা স্বর পড়ে গেছে, যেটা পিনটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করেছে। এবং অদ্ভুত ব্যাপার, স্তরটা কি খুব পুরু তা নয়। তুমি যদি একটু হাতে করে পিনটাকে ধাক্কা দাও, তাহলে দেখবে পিনটা নিচের দিকে ডুবে গেছে। তাহলে এই যে ওয়াটার বাগ যারা এই ভেসে থাকছে জলের ওপরে, ডুবছে না পাগুলো, বা কচু পাতার উপর জল পড়লে সেটা গোলাকার হচ্ছে, কিংবা এখানে দেখো জলবিন্দু রয়েছে সেটা গোলাকার রয়েছে, তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে দেখতে পাচ্ছ এখানে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে যে কারণটা রয়েছে সেটাকে বলা হয় পৃষ্ঠ টান। ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন। টেনশন মানে কি? টেনশন মানে হচ্ছে টান। টেনশন মানে হচ্ছে টান। ঠিক আছে, তাহলে সারফেসের যে টান সেটা কি বলা হয়? সারফেস টেনশন। ঠিক আছে, আরেকবার লিখে দিই। তাহলে আজকে এই বিষয়টা পড়াবো, সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। চলো, তাহলে এই যে দুটো ঘটনা, এক হচ্ছে জলবিন্দু সেটা গোলাকার আকার ধারণ করা, অর্থাৎ তাদের চেষ্টা থাকে যাতে গোল হয়। ঠিক আছে, যদিও এটা যদি জলের পরিমাণ অল্প থাকে তবেই, আদারওয়াইজ গ্র্যাভিটির জন্য এটা গোলাকার আর থাকতে পারবে না। কিংবা তো জলের উপর কি এমন আস্তরণ তৈরি হচ্ছে যার জন্য কি করছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে পিন এখানে ভেসে থাকছে। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য, যেটাকে বলা হচ্ছে সারফেস টেনশন। ক্লিয়ার? এইবার এটাকে একটু বিজ্ঞানসম্মতভাবে আমরা অ্যানালাইজ করি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটছে। সাপোজ দেয়ার ইজ এ কন্টেইনার। একটা কন্টেইনার নিয়েছো, ঠিক আছে, হোয়াট ইজ হ্যাপেনিং? একটা কন্টেইনার নিয়েছো। এবার এই কন্টেইনারের ওপরে তুমি কি করেছো? কন্টেইনারে খানিকটা জল রেখেছো।
ঠিক আছে? এবার হোয়াট ইজ হ্যাপেনিং, কি এমন হচ্ছে যে এই ওপরের দিকটাতে একটা লেয়ার তৈরি হচ্ছে, কি এমন হলো? অ্যাকচুয়ালি এবার মজাটা দেখো, মজাটা হচ্ছে যে যদি এই কন্টেইনারটাকে যে জলের বা তরলের, স্পেসিফিক্যালি জল নয়, কোন একটা তরল ভেবে থাকি, তাহলে তরল যদি ভাবি তাহলে দেখবে এই তরলের এখানে কি রয়েছে, মলিকুলস রয়েছে, ঠিক আছে? There are so many molecules of the liquid inside the container. Clear? এইবার দেখো, এবার প্রত্যেকটি মলিকুল একে অপরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে না? তাহলে মলিকুলস গুলো কি করে, একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এরকম না দিয়ে অ্যারোটাকে অন্যভাবে দিই, তাহলে একটা মলিকুলস গুলোকে চারিদিকে যে মলিকুলস গুলো আছে চারিদিক থেকে অ্যাট্রাক্ট করছে। তাহলে মলিকুলস গুলোর চারপাশে একটা নেট চারিদিক থেকে যদি কাউকে টানে তাহলে কি হবে, তার নেট ফোর্স জিরো। তাহলে এই মলিকুলসটা মাঝখানে যেটা রয়েছে, এই মলিকুলসটা যদি মাঝখানে দেখায়, এর নেট ফোর্স জিরো, কারণ এদিকেও টানছে, এ পাশেও টানছে, এ পাশেও টানছে, চারপাশে কি করছে, তোমার টানছে। তাহলে নেট ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা অনেকটা কমে যাচ্ছে সবাই যদি একসঙ্গে টানে। এইবার তুমি ভাবো এই ওপরের লেয়ারের যে মলিকুলস গুলো আছে এদের ক্ষেত্রে ভাবো, তাহলে এদের ক্ষেত্রে টানটা কেমন হচ্ছে? এদের ক্ষেত্রে নিচের দিকে টানছে, এ পাশে টানছে, এ পাশে টানছে, ঠিক আছে না? আর সাইডে টানছে। তাহলে ওপর দিকে কি টান আছে? না, ওপর দিকে কিন্তু কোনো টান নেই। তাহলে এখানে যে পরিমাণ টান রয়েছে তাহলে তার অর্ধেক পরিমাণ টান রয়েছে ওপরে, এবং টানটা কেমন, একদিকে। তাহলে একদিকে যদি এই পাশে টানটা শুধুমাত্র এই ভিত্তিক হয়, নিম্নমুখী টান হয়, তাহলে অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি আমরা যেটা দেখতে পাবো তোমার, যে এই নিচের দিকে যেহেতু টানটা বেশি রয়েছে, তাহলে কন্টেইনারটা যদি আঁকি তাহলে দেখা যাবে যে লেয়ার গুলো কি হয়েছে, সিঙ্ক করেছে, একটু নিচের দিকে নেমে এসছে। তাহলে লেয়ার গুলো যদি কাছাকাছি চলে আসে, আপার লেয়ার, যেহেতু নিচের দিকে টানটা বেশি রয়েছে, মাঝখানে যে মলিকুলস গুলো রয়েছে লিকুইড মলিকুলস, তাহলে ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, টানটা চারিদিকে রয়েছে। কিন্তু যেটা আপার লেয়ারে রয়েছে, ওপর দিকে যে মলিকুলস গুলো রয়েছে, তার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, তার থেকে দেখতে পাচ্ছি যে টানটা একদিকে রয়েছে, সব দিকে নেই, ওপর দিকে টান নেই। ন্যাচারালি এরা যদি কাছাকাছি চলে আসে তাহলে এখানে কি হবে, একটা আস্তরণ টান হবে, সৃষ্টি হবে, এবং এখানে একটা টেনশন তৈরি হবে। কি তৈরি হবে, এখানে একটা টেনশন তৈরি হবে বা টান তৈরি হবে। তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় টেনশন। কি বলা হয়, টেনশন, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা সারফেসের ঘটনা, একটা পৃষ্ঠের ঘটনা, তাই একে বলা হয় পৃষ্ঠ, ইংরেজিতে বলা হয় সারফেস। তাই এটার নাম হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান, পৃষ্ঠের টান। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেটা ফ্রি সারফেস রয়েছে, যে ক্ষেত্রে টানটা নেই, এই ফ্রি সারফেসটা, মুক্ত সারফেসটা এরা সংকুচিত হয়ে যায়। তার কারণ চারিদিক থেকে টানটা পাচ্ছে না, এক পেশে টানটা হচ্ছে, ফলে কি হচ্ছে, তারা এক জায়গায় সংকুচিত হয়ে যাওয়ার চেষ্টা করে। এটাকেই বলা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ক্লিয়ার, বোঝা গেল পৃষ্ঠ টান কি জিনিস, কেন এটা হচ্ছে? ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, বুঝতে সবাই পারছো? ক্লিয়ার?
এইবার এটাকে আমরা যদি অন্যভাবে ব্যাখ্যা করি, অ্যাকর্ডিং টু দ্য এনার্জি যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আমরা কি বলবো? দেখো, আমরা আরেকটু সায়েন্টিফিক্যালি এটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে যে মলিকুলস গুলো রয়েছে, তাহলে মাঝের মলিকুলস গুলো যদি ভাবি, তাহলে মাঝের মলিকুলস গুলো যেহেতু চারিদিক থেকে টানটা রয়েছে, কোন দিক থেকে রয়েছে? চারিদিক থেকে টান রয়েছে, তাহলে আমরা আলটিমেটলি নেট ফোর্সটা তো অনেক কমে যাচ্ছে। তাহলে নেট ফোর্সটা যদি অনেকটাই কমে যায়, টানটা যদি অনেক কম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি কি বলবো? এ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, সেটার মান কত হবে? আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটি তো সেটাও তো একটা টান, আমি গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি ভাবছি না, এখানে যে স্থিতিশক্তির কথা ভাবছি সেটা হচ্ছে যে শক্তি যেটা তার আকার আকৃতিকে পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে এক্ষেত্রে যেহেতু চারিদিক থেকে টান রয়েছে, টানটা এক পেশে নয়, চারিদিক থেকে রয়েছে, তার মানে তার স্থিতিশক্তির মানটা ইন টার্মস অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কমে যাচ্ছে। কম্পারেটিভলি যদি এই মলিকুলস এর কথা বলা হয় যেটা সারফেসে আছে, তার ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা যেহেতু নিম্নমুখী, একদিকে হচ্ছে অন্যদিকে হচ্ছে না, ন্যাচারালি আমরা বলতে পারি কি যে এর ক্ষেত্রে তোমার যে স্থিতিশক্তি মানটা থাকবে, সেই স্থিতিশক্তির মানটা কি হবে? এটার বেশি হবে, তা বেশি স্থিতিশক্তি। তাহলে সারফেসে যে মলিকুলস গুলো রয়েছে, সেই মলিকুলস গুলোর অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জিটা বেশি হবে। তাহলে সবাই চাইবে কি যে এই পোটেনশিয়াল এনার্জিটা, স্থিতিশক্তিটাকে কম করার, ঠিক আছে না? কেউ তো তার ভেতর এনার্জিটাকে বেশি রাখতে চায় না, ফলে এই টানটাকে তো সে বেশি রাখতে চায় না, ন্যাচারালি সেই স্থিতিশক্তিটাকে বেশি রাখার কম, মানে যেটা বেশি রয়েছে সেটাকে কম করার জন্য তারা নিচের দিকে নেমে আসে, সংকুচিত হয়, একটা টান তৈরি হয়, একটা টেনশন তৈরি হয়। এই টানের জন্য কি হয়? আপার লেয়ার যে মলিকুলস রয়েছে সেখানে একটা আস্তরণ সৃষ্টি হয়। ক্লিয়ার? এইবার একটা হাইপোথেটিক্যালি আমি যদি মানে ভাবি যে এটা একটা ওয়াটার ড্রপলেট, ঠিক আছে, এইরকম একটা যদি একটা স্ট্রাকচার ভাবি, কার এরকম একটা শেপ ভাবি, কোনো একটা লিকুইড মলিকুলস, লিকুইডের, ধরো সাপোজ ওয়াটারের এরকম একটা শেপে রয়েছে, ঠিক আছে? ক্লিয়ারলি শেপে যখনই আসবে তখনই এটা ধরে নেব যে এই যে সারফেস এরিয়ায় যে মলিকুলস গুলো রয়েছে, এই মলিকুলস গুলোর ভেতরে কি রয়েছে? এনার্জি অনেক বেশি। তাহলে এনার্জি অনেক বেশি থাকলে কি করবে? সে এই যে এর ভেতর স্থিতিশক্তির মানটা অনেক বেশি রয়েছে সারফেস মলিকুলস এর ভেতরে, সে খানিকটা এনার্জি বাইরে বার করে দেবে। খানিকটা শক্তি যদি সে বাইরে বার করে দেয়, তাহলে কি হবে? এরা কি হবে? আরো বেশি ডিস্ট্রিবিউট করে দেবে এনার্জিটাকে, খানিকটা বাইরে ছেড়ে দেবে, খানিকটা ভেতর দিকে চলে আসবে। কারণ ভেতরে আসা তো ন্যাচারালি ভেতরে আসবে, এটা তো এক্সপেক্টেড অনেকটাই, কারণ ভেতরের যে মলিকুলস গুলো রয়েছে সেই অণুগুলো তো এদের টানছে, টানার পর এরা কি করবে? এমন একটা শেপ নেবে যে শেপটা মিনিমাম সারফেস এরিয়া হয়, মিনিমাম এনার্জি হয়। তাহলে যত বেশি সারফেস এরিয়াটা বড় হবে, পৃষ্ঠ যে ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে তার এনার্জি তত বেশি হবে। তার কারণ কি? তার কারণ পৃষ্ঠের কাছাকাছি যে মলিকুলস গুলো রয়েছে, এই মলিকুলস গুলোর তোমার এনার্জি বেশি, ফলে তারা এমন একটা শেপ ধারণ করবে, এমন একটা আকৃতি ধারণ করবে যে আকৃতিটাতে তার কি হবে? মিনিমাম সারফেস এরিয়া হয়। তাহলে মিনিমাম সারফেস এরিয়া কি? সেটা হচ্ছে
বৃত্তাকার। বৃত্তাকার শেপ, বৃত্তাকার যে শেপটা আমি পাচ্ছি, এই যে শেপটা, এই শেপটা হচ্ছে এমন একটা শেপ যেটা হচ্ছে তোমার মিনিমাম সারফেস এরিয়া। ঠিক আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন পৃষ্ঠ ক্ষেত্রফল হলে মিনিমাম তোমার এনার্জি যেটা রয়েছে এই সিস্টেমের, এই তন্ত্রের, এটাও কি হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়, মিনিমাম এনার্জি স্টেটে চলে যায়। তাহলে সব লিকুইড চেষ্টা করে যে আমি যেন মিনিমাম এনার্জি স্টেটে যেতে পারি। তাহলে এই স্টেটটাতে যে বলটা লাগছে সেই বলটা কিভাবে, একটা সাপোজ ধরো একটা রেখা মাঝামাঝি বরাবর কেটে দাও, কেটে দিলে কি হবে, আমরা এটা ভাবতেই পারি যে এই যে রেখার আমি কাটলাম তার দুদিকে মলিকুলস রয়েছে, তাহলে দুদিকে মলিকুলস হলে কি হবে দেখো, তাহলে এই মলিকুলস গুলোর ভেতর একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, একটা আকর্ষণ বল কাজ করবে দুটো মলিকুলস এর ভেতরে। ক্লিয়ার? তাহলে তার আকর্ষণ বলটা কেমন ভাবে কাজ করছে, মাঝখানে যদি একটা রেখা দিয়ে কাটি, ঠিক আছে, তাহলে কি হবে, ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে একটা লম্ব ভাবে, ঠিক আছে, তোমার কি করছে, লম্ব ভাবে একটা বল কাজ করছে, ফোর্স কাজ করছে। তাহলে এই যে বলটা, যেটা কিছুই নয় ইন্টারমলিকুলার আন্তরাণবিক অ্যাট্রাকটিভ ফোর্স, এবং এই বলটার জন্যই কি করছে, এই যে শেপটা, শেপটা কি করছে, একটা বৃত্তাকার শেপে পরিণত হচ্ছে। কিছুই নয়, আন্তরাণবিক আকর্ষণ বল, আর এটাকে ইংরেজিতে আরেকটা ফোর্স বলা হয়, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। তার মানে একই ধরনের পদার্থের ভেতরে যে আকর্ষণ বল। ক্লিয়ার? তাহলে পৃষ্ঠটান কি জিনিস আমরা এই ফোর্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আবার আমরা বলতে পারি যে আমরা দেখেছি যে পৃষ্ঠের যে একটা টেন্ডেন্সি রয়েছে, যে সারফেস টেনশন হচ্ছে একটা টেন্ডেন্সি, সেটা সেই টেন্ডেন্সিটা কি, টু অ্যাকোয়ার বা টু শ্রিঙ্ক ইনটু এ মিনিমাম সারফেস এরিয়া। ঠিক আছে না? তাই লিকুইডের একটা টেন্ডেন্সি হচ্ছে যে তারা সিঙ্ক করে, সংকুচিত হয় একটা সর্বনিম্ন পৃষ্ঠের ক্ষেত্রফলে পরিণত হওয়ার জন্য। ঠিক আছে, তারা সংকুচিত হয়। ঠিক আছে, এই সংকুচিত হওয়ার যে টেন্ডেন্সি, ঠিক আছে, সেই টেন্ডেন্সিটাই হচ্ছে সারফেস টেনশন। আর বল দিয়ে কি যদি ভাবি, বল দিয়ে যদি ভাবি যে পার ইউনিট লেন্থ, যদি এখানে এখানে একে এই বৃত্তটাকে একটা রেখা দ্বারা ভাগ করি, তাহলে রেখার উপর লম্ব ভাবে যে বলটা পড়ছে পার ইউনিট লেন্থ, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্য বরাবর লম্ব ভাবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল লম্ব ভাবে যে বলটা পড়ছে সেটাই হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ঠিক আছে, ইংরেজিতে তাহলে একটা ডেফিনিশন আমি কি দিতে পারি, সারফেস টেনশন, surface tension is the tendency of liquid surface to shrink into a minimum সারফেস এরিয়া। তার মানে বাংলায় যদি বলা হয় যে পৃষ্ঠটান হচ্ছে কোন একটি তরলের তোমার ক্ষেত্রের একটা ধর্ম, ঠিক আছে, যেখানে ক্ষেত্রটা চেষ্টা করে সংকুচিত হয়ে সর্বনিম্ন পৃষ্ঠে পরিণত হতে। ঠিক আছে, এটাই হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, তার ফাইন, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, ফোর্স পার ইউনিট লেন্থ। এইবার
তাহলে এটাকে বাংলায় আমি ছোট্ট করে লিখে দিই, সেটা হচ্ছে যে এটা যদি একটা কাল্পনিক রেখা হয়, ধরো এ বি, এবার বলি এ বি, তাহলে আমি কি বলবো যে এ বি রেখার প্রতি একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে প্রযুক্ত বল হলো পৃষ্ঠটান। ঠিক আছে, পৃষ্ঠটান। তাহলে এইবার দেখো, এবার তোমাদের মনে হতে পারে যে স্যার পৃষ্ঠটান যে এইভাবে রেখা টানলেন, তাহলে এইভাবেই কি টানলে হবে? নো, তুমি এইভাবে টানো না, তুমি এইভাবে টানো, তাহলে সেখানেও তো দুদিকে মলিকিউলস রয়েছে ন্যাচারালি, তাহলে পৃষ্ঠের উপর এই লম্বভাবে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। কেউ যদি বলে যে স্যার আমি এইভাবে টানবো, টানো। একটা কাল্পনিক রেখা এ বি কে যে কোনো অ্যাঙ্গেলেই তুমি টানো না কেন, তার উপর লম্বভাবে পার ইউনিট লেন্থ যে ফোর্সটা পড়ছে, সে, কারণ এখানে তো দুদিকেই মলিকিউলস রয়েছে, সেটাই হচ্ছে পৃষ্ঠ টান। তাহলে এ বি কে নট নেসেসারি যে বইয়ের মতো লম্বভাবেই দেখাতে হবে তা নয়, যে কোনো ভাবেই দেখানো যেতে পারে। তাহলে আমরা ফিজিক্যালি বলছি যে এটা হচ্ছে একটা টেন্ডেন্সি অফ এ সারফেস টু শ্রিঙ্ক ইনটু এ মিনিমাম সারফেস এরিয়া, যেটা আমরা দেখেছি যে পোকাগুলো কি করে হেঁটে বেড়াচ্ছে জলের উপর, বা কি করে তোমার একটা ছুঁচো ডুবছে না। ঠিক আছে, আবার জলবিন্দু যে গোলাকার সেটা কেন হয় আমরা বলেছি যে টু অ্যাটেইন এ মিনিমাম এনার্জি, সবাই টেন্ডেন্সি থাকবে যে এমন একটা শেপ নেব যেখানে মিনিমাম এনার্জি হবে, এবং সেটা সম্ভব যদি সেটা বৃত্তাকার হয়। তাহলে সেটাও আমরা বুঝতে পারছি যেন যে কচু পাতার উপর যে জলবিন্দু পড়ে সেটা কেন গোলাকার হয়। ঠিক আছে, এইবার অ্যাকর্ডিং টু দ্য এই ডেফিনেশনে আমি যদি তোমার ফোর্স পার ইউনিট লেন্থ বলি, তাহলে সারফেস টেনশন যেটাকে টি দিয়ে কিংবা সিগমা দিয়ে, অড সিগমা দিয়ে, ঠিক আছে, আমরা যদি এটাকে ডিনোট করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ। তার মানে আমরা যদি এটাকে সিজিএস এ বলি, সিজিএস এককে ডাইন পার সেন্টিমিটার বা ডাইন সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এবার এসআই এককে যদি বলি, ইন এসআই, এসআই কি হবে? নিউটন পার মিটার বা নিউটন মিটার মাইনাস ওয়ান। এবার নিউটনকে ভাঙো, নিউটন মানে হচ্ছে ফোর্স, মানে হচ্ছে মাস কেজি ইন্টু অ্যাক্সেলারেশন মিটার সেকেন্ড মাইনাস ওয়ান, তাহলে মিটার মাইনাস ওয়ান। তাহলে এটা কেটে গেল, তার মানে কেজি সেকেন্ড ইনভার্স ওয়ান, তাহলে কেজি সেকেন্ড, ও সরি মাইনাস টু অ্যাক্সেলারেশন, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে না, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেকেন্ড মাইনাস টু। তাহলে ডাইমেনশন কি হবে? তাহলে মাত্রীয় সমীকরণ কি হবে? টি সমান ডাইমেনশনাল ইকুয়েশন যেটা ইংরেজিতে বলে, টি কে আমরা কিভাবে লিখতে পারি? টি সমান কেজি মানে হচ্ছে কিসের? ভরের এম। ঠিক আছে না, আর এটা কি টাইম, এম টি মাইনাস, তাহলে এটাই হচ্ছে মাত্রীয় সমীকরণ বা মাত্রা কার? পৃষ্ঠটানের। ক্লিয়ার, বোঝা গেল? এবার একটা প্রবলেম আছে, দেখবে তোমাদের বইয়ে রয়েছে, কারো বইয়ে থাকবে, কারো বইয়ে হয়তো নাও থাকতে পারে প্রবলেমটা। সেটা হচ্ছে কি, বলছে যে একটা ধরো রিং নাও, ক্লিয়ার, এবার এই রিংটা নেওয়ার পর এই রিংটাকে একটা তোমার
সাবানের ফিল্মের ভেতর জুড়ে দাও, তাহলে কি হবে? তাহলে এটাকে যদি আমি তোমার একটা সাবানের যদি একটা সোপ সলিউশন রয়েছে আর কি, সাবান জল বা সারফেস জল, তার ভেতর যদি এই লোহার রিংটাকে একবার ডুবিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে? একটা আস্তরণ পড়ে যাবে, একটা ফিল্ম তৈরি হবে, একটা লেয়ার তৈরি হবে, কিসের? ফেনা দিয়ে, ঠিক আছে না? তাহলে একটা মানে একটা বাবল যেমন ফু দিয়ে ওড়াও, সেখানেও দেখবে তখন একটা রিং এর মতো থাকে, সেখানে ফু দিলে কি হয়? একটা এরকম একটা লেয়ারে পরিণত হয়ে যায়। তাহলে যে লেয়ারে পরিণত হলো তোমার এখানে, সরি, এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক আছে? সব সলিউশনের একটা লেয়ারে পরিণত হয়। এইবার এটাকে মুছে দিই, তোমরা বুঝতে পারছো কি তৈরি হয়। এইবার এর ভেতরে কি করো, তোমরা একটা সুতোকে রেখে দাও। কিসের উপর? এই লেয়ারের ভেতর। তাহলে অলরেডি একটা লেয়ার রয়েছে, একটু মোটা করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে যে লেয়ারটা রয়েছে, ধরো এখানে একটা লেয়ার রয়েছে, এই লেয়ারের ভেতরে একটা সুতো ছেড়ে দিলে, তাহলে কি হবে? একটা পাতলা আস্তরণ, তার ভেতর একটা সুতো গোল মতো ফেলে দিয়েছো। তাহলে এই সুতোটা শেপটা কেমন হবে? তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তোমার এই যে যে লেয়ারটা রয়েছে, তাহলে এরা চাইবে কি? লিকুইড, এর ভিতর তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, ফলে কি হবে? তাহলে এই লেয়ারটার উপর এখানে কি হচ্ছে? লিকুইডের মলিকুলস গুলো কি হচ্ছে? একে অপরকে অ্যাট্রাক্ট করছে। আবার ভেতরে দেখো লিকুইড মলিকুলস, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে কি হচ্ছে? অ্যাট্রাকটিভ ফোর্স দুদিকেই কাজ করছে, বাইরের লেয়ারটা এদিকে, আবার একটা হচ্ছে এদিকে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাবো যে এরকম যে কোনো একটা লেয়ার বা ফিল্মের ওপর যদি একটা সুতোকে এরকম ফেলে দেওয়া হয়, তাহলে যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স দুদিকেই কাজ করছে, ভেতরের লেয়ারে ভেতরের দিকটায়, এই লেয়ারে কখনো এখানে কখনো ভেতরে, ফলে ভেতরে যে রিংটা রয়েছে, রিং এর শেপটা একটা অদ্ভুত শেপ হয়ে যাবে, মানে এরকম একটা শেপ ধারণ করবে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে বাইরে এবং ভেতরে যে সারফেস রয়েছে কিসের? ফিল্মের, আস্তরণের, সে বাইরেরটা তাহলে একভাবে টানবে, ভেতরেরটা ভেতর দিকে টানছে, আবার বাইরেরটা চারিদিকে তোমার টেনে কি করছে? সে একটা স্টেবল অবস্থায় আসার চেষ্টা করছে, ফলে এরকম অবস্থায় থেকে যাবে, ঠিক আছে না? এইবার তাহলে এরকম অবস্থায় যেটা থাকছে, তাহলে সেখানে তো এরকম ফিল্ম ছিল, এখানেও রয়েছে, ভেতরেও রয়েছে। এইবার তুমি কি করো? মাঝখানটাতে, মাঝখানের যে লেয়ার এখানে ফিল্মটা রয়েছে, এইটাকে তুলে দাও, এখানে একটা ফুটো করে দাও। তাহলে ফুটো করে দিলে কি হবে? এখানে যখনই একটা ফুটো করে দিলে, তখন ভেতরে আর কোনো ফিল্ম নেই। তাহলে ভেতরের অংশে যদি, এই অংশটায় যদি কোনো ফিল্ম না থাকে, সেটা যদি ফুটো হয়ে যায়, তখন দেখবে অদ্ভুত একটা জিনিসের তৈরি হবে। কি তৈরি হবে? দেখা যাবে যে যে রিংটা রয়েছে তার ভিতর ফিল্মটা রয়েছে, কিন্তু মাঝখানে যে লেয়ারটা রয়েছে, এই মাঝখানের লেয়ারটা গোল হয়ে গেছে। কেন হঠাৎ করে গোল হলো? তার কারণ একমাত্র এইটার বাইরে তো আস্তরণটা রয়েছে, ভেতরেরটা তো একটা পিন দিয়ে, ছুঁচ দিয়ে তুমি ফাটিয়ে দিয়েছো, ফলে কি হচ্ছে? বাইরের যে লেয়ারটা রয়েছে ফিল্মের, একটা আস্তরণ রয়েছে, সে কি করবে? সে যে টানটা দেবে, সে কি করবে? একটা টান রয়েছে, তাহলে সে চাইবে যে চারিদিক থেকে যে ইন্টারমলিকুলার, অর্থাৎ এর চারিদিকে যে মলিকুলস গুলো রয়েছে, সেই মলিকুলস গুলো কি হবে?
তোমার চারিদিক থেকে একে টানবে। যেহেতু ভেতরে কোনো ওয়াল লেয়ার নেই, এই সুতোটা রিং এর ভেতরে, তখন কি হবে, চারিদিকে তোমার টানটা থেকে যাবে এবং এই শেপটা কনভার্টেড হয়ে এরকম একটা শেপে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ঘটনা যেগুলো আমরা সারফেস টেনশন বা পৃষ্ঠ টান থেকে দিয়ে অ্যানালাইজ করতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি পৃষ্ঠ টান ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, হয়তো খানিকটা সফটওয়্যারের প্রবলেম জন্য একটু ডিলে হতে পারে, হ্যাঁ, মানে কথার সঙ্গে সিনক্রোনাইজেশনে একটু গোলমাল হতে পারে, দেখা যাক কত কি হয়ে আছে। ওকে।